আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, সবাইকে আজকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আজকে সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ রাবে আক্তার, সহকারী শিক্ষক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ। তো বন্ধুরা, আমি বরাবর মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই খাতা কলম বই নিয়ে বসে পড়ো। আমি আশা করছি সবাই বসে পড়েছো। আজকে আমরা গত পাঠে কি পড়েছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ, গত পাঠে আমরা পড়েছিলাম সেই বিখ্যাত একজন ব্যক্তি, তাই না? এটা আমাদের তৃতীয় পাঠ, অধ্যায় হচ্ছে 22 এবং পাঠ হচ্ছে 3। এটাই আমাদের শেষ ক্লাস আজকে এই পাঠের। কারণ হচ্ছে 3টা ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, আমাদের বোঝাপড়া বেশ হয়ে গেছে। তো সেই বিখ্যাত ব্যক্তি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার সম্পর্কে আমরা জানবো, তাই তো? হ্যাঁ, ওকে। ওনার সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদের সেই বইতে যেতে হবে যেখানে ওনার সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো ঝটপট তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর এই বইটি পৃষ্ঠা নাম্বার আজকে আমরা পড়বো 110 পৃষ্ঠায়, ঠিক আছে? তো এখন আমরা কি পড়বো সেটা আমি লিখে দিচ্ছি, আমাদের পাঠটা লিখে দিচ্ছি। পাঠ হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে? তো আমরা আজকে যে অংশটা পড়বো, গতদিন আমরা পড়েছিলাম সেই অংশটার পর থেকে আজকে 1954 সালের থেকে শুরু করে আজকে আমরা কোটি মানুষের হৃদয়, একদম পুরোটা কোটি মানুষের হৃদয় এই পর্যন্ত পড়ে ফেলবো, ঠিক আছে? চলো আমরা পড়ে ফেলি। তো আমি সবাই বই খুলে বসো এবং মনোযোগ সহকারে পড়বে। আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং তোমরা কিন্তু পড়ে সেটা কি পড়বে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? কারণ আমাদেরকে অনেক কিছু এখানে জানার আছে, সুন্দর সুন্দর কিছু। উনি আমাদের জন্য দেশপ্রেমিক মানুষ ছিলেন, তো মনে আছে সেই ব্যক্তির কথা? দেখো তো, এই যে সেই বিখ্যাত ব্যক্তি, দেখেছো? উনি হচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তি যিনি কি করেছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন। তো ওনাকে আমাদের আসলে জেনে রাখা এবং স্মরণ করা খুবই দরকার, তাই না? কারণ হচ্ছে ওনাদেরকে যদি আমরা মনে না রাখি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে মনে রাখবে না। উনি সেই বিখ্যাত দেশপ্রেমিক মানুষ। তো আমি শুরু করছি, তোমরা একটু বইটা খোলো এবং মনোযোগ সহকারে শোনো। 1954 সালের সাধারণ নির্বাচনে তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্ত ফ্রন্ট গঠন করেন। যুক্ত ফ্রন্টের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। 1957 সালে ভাসানী টাঙ্গাইলের কাকমারিতে এক বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলন কাকমারি সম্মেলন নামে খ্যাত। সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের বহু খ্যাতিমান মানুষ। এই সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার হৃদয়ের চিত্র তুলে ধরেন। মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিম অংশের শাসকরা ধর্ম ও জাতি সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন গড়ে তোলেন। 1971 সালের ডিসেম্বরে তিনি পল্টন ময়দানে ভাষণ দেন। এই ভাষণে শোষণের এই কথাটি বারবার উচ্চারণ করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছেন, পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। এরূপ চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন হয়ে যাবে। 1971 সালে 25 মার্চ মধ্যরাত থেকে দেশব্যাপী পাকিস্তান সৈন্যদের হত্যাযজ্ঞ শুরু হয়। এমন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। মৌলানা ভাসানী টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা পুড়িয়ে দেয়।
মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশের সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 1971 সালের 16 ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনী সমর্পণ করলে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতার পরেও কোনো পদমর্যাদা বা মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। তিনি সব সময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন। মাওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু এদেশের মানুষের শিক্ষা প্রসারের জন্য তার অবদান ছিল। তিনি সন্তুষে ইসলামিক বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকা আবু জাফর গিফফার কলেজ এবং টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। মাওলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ। তার জীবনাচার ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল। তিনি টাঙ্গাইলের সন্তোষের একটা সাধারণ বাড়িতে বাস করতেন, খেতেন সাধারণ মানুষের খাবার। এরকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম মানুষের দেখা যায়। 1976 সালের 17 নভেম্বর মজলুম জননেতা মাওলানা ভাসানী আব্দুল হামিদ খান 96 বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমাদের দেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটে। তাকে টাঙ্গাইল জেলার সন্তোষী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়। মাওলানা ভাসানীর জীবন থেকে আমরা প্রগাঢ় স্বদেশপ্রেম, প্রগতিশীল, আদর্শবাদী ও প্রতিবাদী চেতনার শিক্ষা পাই। তিনি চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। তো আমি যে বিষয়টি পড়ছিলাম, দেখো অনেকটুকু আজকে পড়ে ফেলছি, তারপরেও আমি তোমাদেরকে বলছি যুক্তফ্রন্ট হচ্ছে একটি সংগঠন যেটি 1954 সালে শেরেবাংলা একে ফজলুল হক এবং সরওয়ার্দী দুজনে মিলে ওনাদের সহযোগিতায় সেটি অংশগ্রহণ করেন এবং সেটিতে উনি বিপুল ভোটে ওনারা পাশ করেছিলেন। তারপরে একটি সম্মেলন করেছিলেন, কোথায়? কাকমারি সম্মেলন। উনি আসলে সেটা একটা আন্তর্জাতিক পর্যায়ে, সেটি শুধু বাংলাদেশের ভিতরে ছিল না, পুরো বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন কি বুঝতে পেরেছিলেন? তিনি বুঝতে পেরেছিলেন যে পূর্ব পাকিস্তানিরা ধর্ম এবং সংস্কারের নামে আমাদের পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে শোষণ করছে, অত্যাচার করছে। সেটা বুঝতে পেরে তিনি কি করেছিলেন? তাদেরকে সজাগ করার জন্য বারবার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে, এ থেকে আমাদের মুক্তি দরকার, স্বাধীন হওয়া দরকার না। সেটা ওনারা পাকিস্তানি শাসকরা বুঝতে পেরেছিল যে এভাবে যদি চলতে থাকে তাহলে পূর্ব পাকিস্তান একসময় স্বাধীন হয়ে যাবে, তাহলে ওরা আমাদেরকে শোষণ করতে পারবে না। সেই শোষণের ফলশ্রুতিতে আমরা তো জানি 25শে মার্চ আমাদের কি রাত্রি? কালো রাত্রি। সেই রাত্রিতে কি হয়েছিল বলো? সেই রাত্রিতে কি হয়েছিল? সেই রাত্রিতে আমাদের আমরা সেই রাত্রি থেকে কালো রাত্রি বলি, তাই না? কারণ সেই রাত্রিতে আমাদের উপরে যুদ্ধ শুরু হয়েছিল, ঠিক না? পাকিস্তানের সৈন্যরা হঠাৎ করে রাতের অন্ধকারে আমাদের সাধারণ বাঙালির জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আর তখন ওরা কি করেছিল যে তোমার ওনার বাড়িটা যেখানে ছিল টাঙ্গাইলে সেটা পুড়িয়ে ফেলেছিল। তারপর তিনি মুক্তিযুদ্ধের জন্য ভারতে চলে গিয়েছিলেন এবং সে সব সময়কার মতো যুদ্ধে অংশগ্রহণ করেন, তাই তো? দেশ স্বাধীন করাতে সহযোগিতা করেছিলেন এবং সেখানে তিনি কি ছিলেন? যে প্রবাসী বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। একটা পরিষদ ছিল যেখানে বিভিন্ন সবাই মিলে একটু উপদেষ্টা করতো সেখানে। তারপরে দেখো তিনি শুধু লেখাপড়া কিন্তু করতে পারেন নাই খুব একটা, ঠিক না? লেখাপড়া করেছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ওই যে মাদ্রাসা টাইপের লেখাপড়া করেছিলেন। আর ওনাদের কিন্তু আমাদের যেভাবে সার্টিফিকেট এখন আছে কিন্তু তখন ছিল না। তো ওই যে মানে ওনাকে বলা হয় যে হাতে কলমের শিক্ষার অভাবে তিনি পান নাই বা বড় বড় ইউনিভার্সিটিতে পড়তে পারেন নাই, তাই তিনি ওনার ভিতরে যে আক্ষেপ ছিল সেই থেকে তিনি একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। তারপরে আরো দেখো কলেজ তৈরি করেছেন এবং সেই কলেজে পরিচালনাও কিন্তু করেছেন এবং তিনি ছিলেন একজন নিরহংকার আদর্শবাদী মানুষ, দেশপ্রেমিক। ওনার কোনো মোহ ছিল না, খুবই সাধারণ জীবনযাপন করতেন, একদম সিম্পল খাবার খেতেন, সহজ সরল জীবনযাপন করতেন, সহজ সরল খাবার খেতেন। আমরা অনাড়ম্বর যাকে একদম সহজ সরল
সেখানে কোনো ঝামেলা নেই, সাধারণ মাছ বা ডাল ভাত আমরা যেভাবে খাই না, ঠিক সেভাবেই। সেই বিখ্যাত মানুষটি 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মানে আমাদের ছেলে চলে যান। আর ওনাকে সমাহিত মানে কি কবর দেওয়া, মানে ওনাকে যেখানে আমরা বলি যে আমাদের ভাষায় কবর দেয়া, সমাহিত করেছেন কোথায়? ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেই সন্তোষে তিনি একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় করেছিলেন যে আমরা পড়েছি না, সেখানে। তো তিনি ওনাকে আমরা এক কথায় প্রগাঢ় দেশপ্রেমী, প্রগতিশীল, আদর্শবাদী, প্রতিবাদী, যে মানে আমাদের জীবন যে পরিবর্তন করতে হবে সেই শিক্ষা আমরা ওনার জীবন থেকে পেয়ে থাকি, তাই না বন্ধুরা? তো আমরা দেখো একটা জিনিস, আমরা এখানে অনেকগুলো শব্দ পেয়েছি নতুন, তার থেকে দু একটা শব্দ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা শব্দ আমরা যেটা দেখেছি, যে প্রথমে আমি দেখেছিলাম একটা শব্দ যে মনে হয়েছে একদম আমার কাছে, যে গ্রেফতার শব্দ আছে, গ্রেফতার, গ্রেফতার অর্থ হচ্ছে আটক, আটক বা পাকড়াও বলতে পারো, আমরা আর গ্রেফতারই বলবো। তারপরে দেখো সম্মেলন, দেখেছো একটু আগে বলেছেন তিনি কোথায় সম্মেলন করেছিলেন বলো তো? কাকমারিতে, তাই তো? এটা আমাদের একটা ছোট প্রশ্ন হতে পারে না, যে সম্মেলন কোথায় করেছিলেন? আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন কোথায় করেছিলেন? কাকমারিতে। তো এই সম্মেলন হচ্ছে একসাথে বহু লোকের সমাবেশ, যেটা আমরা বহু লোকের একত্রে সমাবেশ বা জড়ো, আমরা যেটাকে বলি যে সমাবেশই বলি, বহু লোক একসাথে যেখানে জমা হয় সেটা হচ্ছে সম্মেলন। তারপরে দেখো আমার কাছে অনেক ছিল, তারপরে আরেকটা শব্দ আছে স্বৈরাচারী। একটু স্বৈরাচারী দেখো তো, স্বৈরাচারী, দন্তা স ব ফলা, সই, র আকার, চ আকার, রয় দীর্ঘিকার, স্বৈরাচারী। আমরা বানানগুলো আসলে অনেক ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু আমাদের লিখতে অনেক সময় ভুল হয়ে যায়। এই স্বৈরাচারী শব্দের অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল। এই বানানটা একটু দেখো, উচ্ছৃঙ্খল, দেখো রসু চয় ছয় রিকার ওময় ক্ষয় ওময় ক্ষয় ওময় কয় ল, উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, তাই না? স্বৈরাচারীটা হচ্ছে উচ্ছৃঙ্খল। তারপরে দেখো খ্যাতিমান, উনি কি ছিলেন? বিখ্যাত ছিলেন না? খ্যাতিমান অর্থ হচ্ছে যশী, যেটাকে আমরা অনেক বেশি বিখ্যাত মানুষ, ওনাকে আমরা বলি কি যশী, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা শব্দ আছে সংহতি, সংহতি হচ্ছে কি একাত্মতা পোষণ করা, বা কোনো কিছুতে এমন ভাবে একদম মন থেকে মেনে নেয়া, সেটাকেও বোঝায়। তারপর হচ্ছে প্রবাসী, এটা কিন্তু আমাদের এক কথায় প্রকাশও হতে পারে, পরবাসে বাস করে এমন, বা বিদেশে বাস করে, পরবাসে বাস বাস করে, পরবাসে বাস করে মানে কি, ওই যে আমাদের দেশ থেকে অনেক দেশে যায় না, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে যায় মানুষ, সেটাকে প্রবাসী বলে। তারপরে হচ্ছে শোষণ, আরেকটা শব্দ আছে দেখো, শোষণ, শোষণ হচ্ছে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে, এটা অত্যাচারও বলা যায়। শোষণ, অন্যের ধন সম্পদ, বা অপরের ধন সম্পদ, অপরের ধন সম্পদ কি করে বলো?
অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নেয়া, নেয়াই বলে দিই আমরা, হস্তগত করার দরকার নাই, নেয়া, অন্যায়ভাবে নেয়া, যেটা অন্যের জিনিস আমরা কেড়ে নিয়ে আসি এটাকে বলে শোষণ। আমরা পড়েছিলাম নির্যাতন, তাই তো? তো আমরা কি পেয়েছি? গ্রেফতার। তারপরে কি পেয়েছি বলো? সম্মেলন। প্রথমটা কি? গ্রেফতার। গ্রেফতার অর্থ হচ্ছে আটক। তারপর হচ্ছে সম্মেলন, বহু লোকের একত্রে সমাবেশ, স্বৈরাচারী, উচ্ছৃঙ্খল, খ্যাতিমান, যোশী, সংহতি। খ্যাতিমান হচ্ছে যোশী, আর সংহতি অর্থ হচ্ছে একাত্মতা। একাত্মতা পোষণ, আমরা কোনো কিছুতে যদি মত একসাথে পোষণ করি সেটাকে একাত্মতা বলে। তারপর হচ্ছে সংহতি হচ্ছে প্রবাসী, পরবাসে বাস করে, এমন বিদেশিও হতে পারে, আমরা বিদেশে বসবাস করে এমন জনকে আমরা প্রবাসী বলি, তাই না? বিদেশে বসবাস করে এমন যদি আমরা বলি তাতেও অসুবিধা নাই। শোষণ, অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নেয়া। আমরা কারো ধন সম্পদ, বেশি বেশি ধন সম্পদ অনেকেই আছে যে আমরা লুণ্ঠন করে নিবার চিন্তা করি, সেটা হচ্ছে শোষণ। তো দেখো, আমি আসলে এখানে ছোট ছোট বেশ কয়েকটা প্রশ্ন আমরা করতে, মানে আমাদের মনে আসছে যে যুক্ত ফ্রন্ট কত সালে, যুক্ত ফ্রন্ট, আচ্ছা এটা মুছে ফেলি, তাই না? যুক্ত ফ্রন্ট কত সাল, যুক্ত ফ্রন্ট সংগঠন কত সালে হয়েছিল? আমাদের কি মনে আছে? যুক্ত ফ্রন্টের সংগঠনটা কত সালে হয়েছিল, এটা কি আমাদের মনে আছে? বলতে পারবো আমরা? হ্যাঁ, আমরা একটু চেষ্টা করি। যুক্ত ফ্রন্টের যে যুক্ত ফ্রন্ট কত সালে হয়েছিল? এটা আমাদের আসলে যুক্ত ফ্রন্ট একটা সংগঠন, যে সংগঠনটা কত সালে হয়েছিল আমরা একটু দেখি। যুক্ত ফ্রন্ট কত সালে হয়েছিল? ঘটিত হয়েছিল দিলে আরো ভালো হয়। আচ্ছা, ঘটিত হয়েছিলই ভালো। ঘটিত হয়েছিল মানে কি? গঠন করা হয়েছিল, ঘটিত হয়েছিল বা গঠন করা হয় দিলে ইজিটস ওকে, এটা ভালো তোমাদের জন্য। গঠন করা হয়েছিল, একটু সহজে আমরা বলে দেই, এটা হচ্ছে কত সালে? 1954 সালে, তাই তো? তারপরে দেখো তিনি কত সালে সম্মেলন, টাঙ্গাইলের কাকমারিতে যে সম্মেলনটি করেছিলেন তার নাম কি? টাঙ্গাইলের কাকমারিতে যে সম্মেলনটি করেছিলেন, এটা কি সম্মেলন ছিল? একটি আন্তর্জাতিক সম্মেলন ছিল, তাই তো? সেই সম্মেলনটির নাম কি? আমরা প্রশ্নটা যদি এভাবে করি যে কাকমারি সম্মেলনের নাম কি? আমি সংক্ষিপ্ত করে দিলাম প্রশ্নটা। এটা হচ্ছে কি? কাকমারি, এটা কি সম্মেলন ছিল? আন্তর্জাতিক, তাই না? এই আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন ছিল, তাই তো? এই সম্মেলনটির নাম হচ্ছে কাকমারি সম্মেলন। তারপরে যেটা আরেকটা প্রশ্ন দেখো, এখানে তারপরে দেখো তিনি পল্টনের ময়দানে যে ভাষণ দিয়েছিলেন ডিসেম্বর 70-এর ডিসেম্বর সালে, তিনি পল্টনের ময়দানে একটি ভাষণ দিয়েছিলেন, তাই তো? সেটি কত সালে ছিল? 1900 পল্টনের ভাষণ কত সালে ছিল? কত সালে হয়েছিল? 1970 সালের কত তারিখে বলো? 1970 সালের ডিসেম্বরে, তাই না? একটা তারিখ দেওয়া নাই আমাদের বইয়েই, তারিখ দেওয়া নাই, তো আমরা তো আসলে ডিসেম্বরে আছে, ডিসেম্বরে। এটা মনে রাখবা, কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হয়। তারপরে আচ্ছা, সেই বিখ্যাত মানুষটি কবে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আমাদের কি মনে আছে? হ্যাঁ, কে কে পারবা দেখি হাত উঠাও। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই পারবা। সেই বিখ্যাত
মানুষ আমাদের ছেড়ে কোথায়, আমাদের ছেড়ে কবে গিয়েছিলেন বলো? 1900, আমি প্রশ্নটা লিখছি না, তোমরা জাস্ট আনসারটা লিখে দিচ্ছি। 1976 সালের 17 নভেম্বর সেই বিখ্যাত মানুষ যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন নভেম্বর। কত কত বছর বয়সে? 96 বছর বয়সে। অনেক লম্বা জীবন পেয়েছিলেন। তো আমরা এবার যেটা করতে পারি, আমরা ওনার জীবনীটাকে একটু ভালোভাবে যাতে পড়তে পারি সেজন্য তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি। ভাষা নির রাজনৈতিক জীবন, রাজনীতির জন্য উনি কি কি করেছেন? রাজনৈতিক জীবনের রাজনৈতিক জীবনের চারটি ঘটনা। অনেক ঘটনা আছে এখানে, আমরা অনেক পড়েছি, মাত্র 4টি ঘটনা তোমরা লিখবা, ঠিক আছে? ঘটনা লিখো, এই হচ্ছে একটা প্রশ্ন। নাম্বার 2 তে হচ্ছে কত সালে কাগমারি সম্মেলন হয়? আমরা জানি না কত সালে বলো তো কাগমারি সম্মেলন হয়? 1957 সালে। সম্মেলনের সম্পর্কে 3টি বাক্য লেখো। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় ভাসানী কি ভূমিকা পালন করেন? 4টি বাক্যে লিখো। এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আমরা মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন কি কি ঘটনা আমরা কি বলতে পারবো? হ্যাঁ, 1947 সালে ছিল পাকিস্তান পূর্ব মুসলিম লীগ প্রতিষ্ঠা, 52-তে যুক্ত ফ্রন্ট, তারপরে হচ্ছে 54-তে যুক্ত ফ্রন্ট, 57-তে কাগমারি এবং 1971 সালে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন, তাই না? এই যে রাজনৈতিক জীবনের অনেক অনেক ঘটনা আছে ওনার জীবনে। তারপরে বায়ান্নর ভাষা আন্দোলনেও কিন্তু উনি অংশগ্রহণ করেছিলেন, সেই অনেক টাইম, 47, 52, 57, তারপর হচ্ছে 70-এ তিনি পল্টনে ভাষণ দিয়েছিলেন, সেটাও কিন্তু একটা রাজনৈতিক ঘটনা, কারণ তিনি যদি তখন সেই ভাষণে তোমার ভাষণে অংশগ্রহণ করেছিলেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি একটা সেখানে হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ সংগঠনের কি ছিলেন আমরা পড়েছি না,
যে উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। এই কথাগুলো থেকে তোমাদের 4টা বাক্য লিখলেই হবে। কত সালে কাকমারি হয়েছিল আমরা একটু আগে পড়েছি, 57 সালে কাকমারি সম্মেলন। সেখানে কি হয়েছিল আমরা বলেছি, সেখানে এটি একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন, তাই তো? এটি একটি কি আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন। সেই সম্মেলনে তিনি কি করেছিলেন? একটি ভাষণ দিয়েছিলেন। এটির উদ্দেশ্য কি ছিল? যে স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং যে পূর্ব পাকিস্তানরা যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে যে কি করেছিল, শোষণ করছিল, সেটা সবাইকে প্রকাশ করা এবং বোঝানো। মুক্তিযুদ্ধের সময় যে তিনি কি কি করেছিলেন সেটা আমি বলেছি, যে ভাষা, তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এখানে তিনি একজন, সেজন্য তিনি ভারত চলে গিয়েছিলেন, তারপরে সেখানে গিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছিলেন এবং যুদ্ধের পরেও তিনি অনেক কিছু দেশের জন্য করে গেছেন। তিনি একটা সহজ সরল সুন্দর জীবনযাপন করতেন। তো আজকে যারা আমাকে দেখেছো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বন্ধুদেরকে বলছি এই প্রশ্নের উত্তরগুলো যারা দেখছো আমার ইনবক্সে পাঠিয়ে দিও, আমি দেখে দিব এবং তোমাদেরকে সেই জন্য আবারও বলে এবং আমাকে যারা দেখছেন সবাইকে শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।